ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ @জিও। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর ভারতের সম্পদ চ্যাপ্টারের দুটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পদ বলতে কি বোঝো এবং সম্পদের বৈশিষ্ট্যগুলি নিয়ে। প্রথমে আমি জানবো সম্পদ নিয়ে। সম্পদ এটাকে ইংরেজিতে বলা হয় রিসোর্স, যেখানে দুটো শব্দ আছে রি আর সোর্স। রি মিনস রিপিট অর্থাৎ বারবার, আর সোর্স মিনস উৎস অর্থাৎ যে উৎস থেকে মানুষের চাহিদা বারে বারে পূরণ হয় তাকে বলা হয় সম্পদ। এটা হচ্ছে উৎসগত ও অর্থ। এরপর আসছি এই যে বিভিন্ন যে সম্পদ শাস্ত্রকার আছেন তাদের সংজ্ঞা এবং বিভিন্ন যে আর্থ সামিট বা বিভিন্ন ধরনের বিষয়গুলি থেকে সংজ্ঞাগুলি দেখে সম্পদ সম্পর্কে ধারণা পরিষ্কার হয়ে যাবে। আধুনিক সম্পদ শাস্ত্রের জনক অধ্যাপক জিমারম্যান, যিনি হলেন ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থের প্রণেতা, সেখানে সর্বপ্রথম সম্পদ কথাটি ব্যবহার করেছেন। অর্থাৎ জিমারম্যান কে সম্পদ শাস্ত্রের জনক বলা হয়। তার মতে সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না, বোঝায় ওই বস্তু বা পদার্থের কার্যকারিতাকে, যা মানুষের চাহিদা পূরণ করতে পারে। অর্থাৎ কোনো বস্তু বা পদার্থকে সম্পদ বলা হয় না, বলা হয় বস্তু বা পদার্থের কার্যকারিতাকে। আরেকটা জিনিস, বস্তু বা পদার্থ এক্ষেত্রে অবস্তুকেও সম্পদ বলা হয়। কিছু কিছু জিনিসের আমাদের বস্তুগত অস্তিত্ব আমরা দেখতে পাই না, তা সত্ত্বেও সেগুলোকে আমাদেরকে সম্পদ বলতে হয়, তার কারণ সেগুলো থেকেও মানুষের কিছু কিছু চাহিদা মেটে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, কয়লা যখন মাটির নিচে জমা ছিল তখন মানুষের কোনো কাজে লাগতো না, কিন্তু সেই কয়লা যখন মানুষের নানা রকম চাহিদা মেটাতে রইলো, কয়লা থেকে নানা উপজাত দ্রব্য তৈরি হলো, তারপর কয়লা থেকে তাপবিদ্যুৎ তৈরি হলো, যেটাকে কি বলা হয়, কালো হিরে বলা হয়। অর্থাৎ কয়লা মানুষের নানা রকম চাহিদা মেটাতে রইলো, তখন থেকে কয়লা হচ্ছে সম্পদ। এরপর আমরা জানবো সম্পদের আরো একটি সংজ্ঞা, যেটা 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে বসুন্ধরা সম্মেলনে ঠিক করা হয়। এটা একটা শর্ট কোশ্চেন আসছে অনেক সময়, যে আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। সেটা কত সালে? 1992 সালে। সেইখানে সম্পদের একটা সংজ্ঞা দেওয়া হয়। সেক্ষেত্রে বলা হয় যে যে কোনো বস্তু যা তার কার্যকারিতার মাধ্যমে চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে জীবমণ্ডলের সংরক্ষণকে সুনিশ্চিত করে, তাকেই সম্পদ রূপে গণ্য করা উচিত। অর্থাৎ কোনো বস্তু শুধু মানুষের চাহিদা মেটাল হবে না, সেটা যেন জীবমণ্ডলকে সুরক্ষিত রাখে, জীবমণ্ডলের কোনো ক্ষতি না করে, পরিবেশকে দূষণমুক্ত রাখে, সেই দিকটাও দেখতে হবে। যদি সেই জিনিসগুলো বজায় রাখতে পারে তবে তাকে সম্পদ বলে গণ্য করা উচিত। এখানে একটা উদাহরণ দেওয়া আছে বিষয়টা বোঝানোর জন্য। খনি থেকে কয়লা আহরণ করে বিদ্যুৎ উৎপাদন করলে সম্পদ হিসেবে পরিণত হয় কয়লা। তবে কয়লার ধোঁয়া যাতে পরিবেশ দূষণ না করে সেই ব্যবস্থা করতে হবে। অর্থাৎ খনি থেকে কয়লা আহরণ করলাম, সেখান থেকে তাপবিদ্যুৎ নিলাম, কিন্তু পরিবেশ দূষণ করলাম, এই ব্যাপারটা করে চলবে না। যাতে কয়লার ধোঁয়া পরিবেশ দূষণ না করে, অর্থাৎ ধোঁয়াটাকে পরিশুদ্ধ করে পরিবেশে ছাড়ার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ শুধুমাত্র মানুষের কার্যকারিতা বা চাহিদা মেটালেই হবে না, সেটা যেন জীবমণ্ডলকে সংরক্ষণ করতে পারে, পরিবেশকে দূষণমুক্ত করতে রাখতে পারে, তবেই সেটাকে সম্পদ বলে গণ্য করা উচিত। এবার আসবো আমরা সম্পদের বৈশিষ্ট্য নিয়ে। কোনো বস্তু বা অবস্তুকে তখনই সম্পদ রূপে গণ্য করা হয় যখন তার মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকে। এখানে অবস্তু অর্থাৎ কিছু কিছু বিষয় আছে, যেমন মানুষের জ্ঞান, দক্ষতা, এই সমস্ত জিনিসগুলিকে দেখে বোঝা যায় না। এইগুলো মানে এগুলি কঠিন, তরল বা গ্যাস অবস্থায় নেই। অথচ এগুলি একটা এগুলি মানুষের গুরুত্বপূর্ণ সম্পদ। এখানে বৈশিষ্ট্যগুলো আমরা একে একে জানবো। উপযোগিতা। উপযোগিতা বলতে বোঝায় সম্পদের সেই গুণ যার দ্বারা মানুষের অভাব মোচন করে। অর্থাৎ সম্পদের উপযোগিতা প্রযুক্তির উন্নতির সাথে সাথে বাড়তে থাকে। আগে শুধুমাত্র কয়লাকে তাপ উৎপাদনের কাজে লাগানো হতো, বর্তমানে কয়লা থেকে বহু উপজাত দ্রব্য তৈরি হয়। এরপর আসছি 2 নম্বর যে বৈশিষ্ট্য, কার্যকারিতা। অর্থাৎ সম্পদের কার্যকারিতা, অর্থাৎ কাজ করার ক্ষমতা থাকা প্রয়োজন। যেমন জল তৃষ্ণা মেটায়, সেচের কাজে লাগে, বিদ্যুৎ তৈরিতে ব্যবহার করা হয়, তাই জলকে সম্পদ বলা হয়। অনেক কাজে লাগছে, সেজন্য জলকে সম্পদ হিসেবে গণ্য করা হয়। 3 নম্বর যে বৈশিষ্ট্য, প্রয়োগযোগ্যতা। যে বস্তুর ব্যবহার যত বেশি, সেই বস্তু মানুষের কাজে তত বেশি প্রয়োগ করা হয়। অর্থাৎ অ্যাপ্লিকেবিলিটি যত বেশি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। কয়লার তুলনায় কয়লা থেকে উৎপন্ন তাপবিদ্যুতের প্রয়োগযোগ্যতা বেশি। যেমন কয়লাকে আমরা সরাসরিভাবে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি না। কিন্তু কয়লা থেকে উৎপন্ন যে তাপবিদ্যুৎ, সেটাকে আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি। অর্থাৎ এর প্রয়োগযোগ্যতা অনেক বেশি। বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে সেই ইলেকট্রিসিটি বা তাপবিদ্যুৎকে। এরপর আসছে গ্রহণযোগ্যতা। শুধুমাত্র সম্পদ হলেই হবে না, সেটা যেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ গ্রহণ করতে পারে,
সেটাকে সম্পদ হিসেবে গণ্য করা উচিত। যেমন এখানে একটা উদাহরণ দেয়া আছে, গোমাংস সকলের কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু ধান, গম এগুলো সকলের কাছে গ্রহণযোগ্য ও সম্পদ। ক্ষয়শীলতা অর্থাৎ সম্পদ ধীরে, ধীরে ক্ষয় পাবে, শেষ হয়ে যাবে সম্পদ। যে পরিবেশে সাধারণত গচ্ছিত সম্পদগুলি যেগুলির পরিমাণ সীমাবদ্ধ, সেগুলি বারবার ব্যবহার করলে তাদের পরিমাণ কমে যেতে থাকে। যেমন কয়লা, খনিজ তেল এগুলো আমরা যদি ক্রমাগত ব্যবহার করতে থাকি, পরিবেশে এগুলো একদিন পৃথিবীতে শেষ হয়ে যাবে। এবার হচ্ছে সুগমতা অর্থাৎ সহজে পৌঁছে যাওয়ার ক্ষমতা। সম্পদ আমরা চিহ্নিত করতে পারলাম, তার থেকে নানা রকম সুযোগ সুবিধা পেলাম। এরপর কি হয়, সেই জায়গাটাকে আমাদেরকে সহজে যাতে পৌঁছে যেতে পারি সেই দিকটা নজর রাখতে হবে। যেমন হিমালয়ের খনিজ পদার্থের তুলনায় ছোটনাগপুর মালভূমির খনিজ পদার্থের সক্ষমতা অনেক বেশি। তার কারণ হিমালয়ের যে খনিজ সম্পদগুলো আছে সেগুলো আহরণ করা এখন দুঃসাধ্য। কিন্তু ছোটনাগপুর মালভূমির যে খনিজ পদার্থ সেগুলো আহরণ করার সুযোগ সুবিধা অনেক বেশি। অর্থাৎ এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। তাই সুগমতা বলতে বোঝায় সম্পদের উৎস যে ক্ষেত্র সেগুলিতে আমরা যাতে সহজে পৌঁছে যেতে পারি সেই ব্যবস্থাটা সুনিশ্চিত করতে হবে। এবার আসছে পরিবেশ মিত্রতা অর্থাৎ পরিবেশকে দূষণমুক্ত রাখার ব্যবস্থাটা যাতে থাকে সেই দিকটা নজর রাখতে হবে। যেখানে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে যে আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন হয় সেক্ষেত্রে বলাই হয় যে জীবমণ্ডলকে যাতে সুরক্ষিত বা সংরক্ষিত রাখতে পারে সেদিকটা ভাবতে হবে। যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ শক্তি এগুলোর ব্যবহারের দিকে বেশি করে জোর দিতে হবে। এবার হচ্ছে সীমাবদ্ধতা। আবহমান সম্পদগুলি অফুরন্ত মনে হলেও প্রবাহমান সম্পদ অর্থাৎ যে সম্পদগুলি ব্যবহার করলেও শেষ হবে না সেগুলি অফুরন্ত মনে হলেও দীর্ঘকালের বিচারে এরা সীমাবদ্ধ। যেমন আমরা যদি অতিরিক্ত পরিমাণে জল ব্যবহার করি, অতিরিক্ত পরিমাণে বায়ু ব্যবহার করি, সেগুলো দূষিত হয়ে যায়, তখন তার কার্যকারিতা কমে যাবে। ৯ নাম্বার পরিবর্তনশীলতা অর্থাৎ প্রযুক্তির উন্নতি হলে সম্পদের কার্যকারিতা পরিবর্তন হয়। যেমন বর্তমানে কাগজ শিল্পে আখের ছিবড়া ব্যবহার করা হয়, আগে সাবাই ঘাস ব্যবহার করা হতো, বর্তমানে আখের ছিবড়া ব্যবহার করা হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে অব্যবহৃত কাগজও ব্যবহার করা হয়। সংরক্ষণ ক্ষমতা বসুন্ধরা সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে সম্পদকে জীবমণ্ডলে সংরক্ষণ করার ক্ষমতা থাকতে হবে। অপ্রচলন সংস্কৃতির উন্নতির সাথে সাথে যত সংস্কৃতির উন্নতি বাড়বে তত সম্পদ ধীরে ধীরে অপ্রচলিত হবে অর্থাৎ ব্যবহার কমে যাবে। যেমন আগে রেল ইঞ্জিন চালাতে কয়লা ব্যবহার করা হতো, এখন বর্তমানে কয়লা ব্যবহার করা হয় না, বর্তমানে বিদ্যুৎ ব্যবহার করা হয়। আবার ভবিষ্যতে আবার বিদ্যুৎও ব্যবহার করা হবে না, সেক্ষেত্রে হাইড্রোজেন ফুয়েল ব্যবহার করার প্রচেষ্টা চলছে। যাই হোক সংস্কৃতির উন্নতির সাথে সাথে সম্পদের ধীরে ধীরে অপ্রচলন হয়ে যাবে অর্থাৎ নতুন কোনো কার্যকারিতাযুক্ত সম্পদ আবিষ্কার হলেই আগের যে সম্পদটা ছিল সেটি আস্তে আস্তে অপ্রচলিত হবে। ১২ নাম্বার স্পর্শযোগ্যতা সম্পদ যেমন বস্তুগত রূপ আছে তেমনি অবস্তুগত রূপও আছে। কয়লার বস্তুগত সম্পদ যেমন এখানে আমরা কঠিন অবস্থা পাই, তরল অবস্থা পাই পেট্রোলিয়াম, আবার গ্যাসীয় অবস্থায় পাই প্রাকৃতিক গ্যাস। আবার মানুষের জ্ঞান শিক্ষা এগুলো অবস্তুগত সম্পদ অর্থাৎ এগুলোর কোনো কঠিন তরল বা গ্যাসীয় অস্তিত্ব নেই, অথচ এইগুলো গুরুত্বপূর্ণ সম্পদ। মানুষের জ্ঞান শিক্ষা যেগুলো দেখে বোঝা যায় না, অথচ এগুলি গুরুত্বপূর্ণ সম্পদ। সবশেষে প্রদীপ @জিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে করে নতুন ভিডিও এলে তোমরা দ্রুত নোটিফিকেশন পেয়ে থাকো। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণ পর্যন্ত সকলকে টাটা, বাই বাই।